नमस्कार बंधुरा वेलकम टू एसटीओनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন নতুন বিদেশি প্লেয়ারের নাম জুড়েছে। তো সেই দানব বিদেশি প্লেয়ারকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিছু আপডেট শেয়ার করার সাথে সাথে ফুটবল আপডেট নিয়েও কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো যদি শুরুতেই আমরা কথা বলি একটু সুপার কাপ নিয়ে, তো আজকে কিন্তু সুপার কাপে ডবল হেডার ম্যাচ রয়েছে, যেখানে বিকেল 4:30 থেকে বেঙ্গালুরু এফসি তারা মুখোমুখি হবে ইন্টারকাসির সঙ্গে, এবং রাত 8টা থেকে মুম্বাই সিটি এফসি তারা মুখোমুখি হবে চেন্নাই এফসির সাথে। তো প্রথম ম্যাচের দিকে কিন্তু আমাদের বিশেষত নজর থাকবে। বেঙ্গালুরু তারা যথেষ্ট ভালো এই সিজনে করেছে, তারা আইএসএলে কিন্তু একটা সময় পর্যন্ত শিল্ডের রেসে ছিল, তারপর মাঝখানে ডাউনফল হয়, তারপর অনেকটা তারা পিছিয়ে পড়ে। সুপার 6-এ তারা ভালো করে, পরবর্তী সময় সেমিফাইনাল ফাইনালে পর্যন্ত এসেছিল, কিন্তু ফাইনালে ট্রফি জেতা হয় না। কিন্তু বেঙ্গালুরু চেষ্টা করবে এই বছর কিন্তু সুপার কাপে ভালো কিছু করার। একদম শক্তিশালী দল নিয়ে বেঙ্গালুরু আসছে। অপরদিকে ইন্টারকাসি যারাও কিন্তু দুর্দান্ত খেলেছে এই বছর আই লিগে, খুব ভালো পারফরমেন্স করেছে। যদি ইন্টারকাসি পুরো 3টে পয়েন্ট পায় তো সেক্ষেত্রে ইন্টারকাসি চ্যাম্পিয়ন হতে পারে, যদিও চার্চিলকে এখন বলতে গেলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, এখনও ব্যাপারগুলো অনেক কিছু দিনই চলবে, তো সেটা নিয়ে পরে আসছি। কিন্তু ওভারঅল যদি আমরা ইন্টারকাসির খেলা নিয়ে কথা বলি, যথেষ্ট ভালো করেছে। সেখানে জনি কাউকোর মতন একজন এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ার রয়েছে, এছাড়া বেশ কিছু ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, ভালো মানের গোলগেটার প্লেয়ার রয়েছে। তো তারা কীরকম আজকে লড়াই দেয় বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে, এবং জারাগোসা এই ম্যাচ জেতার জন্য চেষ্টা করবে। এবার নকআউট টুর্নামেন্ট, যে কোনো দিন যে কোনো অঘটনও ঘটতে পারে, দেখা যেতে পারে যে ছোট্ট কোনো ভুলে বেঙ্গালুরু হেরেও যেতে পারে, কিংবা বেঙ্গালুরু পুরো ম্যাচ ডমিনেট করে ইন্টারকাসিকে হারাতেও পারে, যা কিছু হতেই পারে। তো এই ম্যাচের দিকে নজর থাকবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ম্যাচে কোন দল জিতবে। এবং দ্বিতীয় যে ম্যাচ সেটাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ মুম্বাই সিটি এফসি এবং চেন্নাই এফসির এই বছরের লড়াই আমরা দারুণ দেখেছি। সেখানে একটা ম্যাচ চেন্নাই জিতেছে আর একটা ম্যাচ ড্র হয়েছে। তো আজকেও কিন্তু ভালো একটা আমরা লড়াই দেখব। চেন্নাই তারা বলতে গেলে খুব একটা ভালো আইএসএলে তাদের জন্য সময় যায়নি, তারা সুপার 6-এ কোয়ালিফাই করতে পারেনি, এবং তারা চেষ্টা করবে এই বছরে এই যে শেষ আজকে বলতে গেলে ম্যাচ, সেখানে ভালো কিছু করার। প্রীতম কোটাল জানিয়েছে যে আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচও খেলেছে। তো দেখা যাক আজকে তারাও কীরকম লড়াই দেয়, সেই দিকে নজর থাকবে। তো অবশ্যই এই ম্যাচেও কোন দল জিতবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি মোহামেডানকে নিয়ে কথা বলি, তো মোহামেডানের ক্ষেত্রে কিন্তু খুব সম্ভবত একজন বিদেশি খেলবে। দিল্লি এফসি থেকে একজন বিদেশি প্লেয়ার ট্রায়ালে এসেছিল, কিন্তু তাকে রেজিস্টার করা যায়নি। ফ্লোরেন্ট ওগিয়েরের কথা যদি বলি, সে 3 দিন মতন প্র্যাকটিস করে মাঠে নামতে খুব একটা রাজি নয়, মানে খুবই খারাপ পরিস্থিতি রয়েছে। এবং আজকে কিন্তু মোহামেডান তারা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেবে, কালকে তো তাদের ম্যাচ রয়েছে, এবং তারা কিন্তু আজকে ট্রেনে যাবে বলে শোনা যাচ্ছে। তো কিছু বলার নেই, এই রকমভাবে চলতে থাকলে মোহামেডানের জন্য সত্যিই খুবই খারাপ হবে। এবং সামনে প্রত্যেকটা দলই যেখানে সামার ট্রান্সফার উইন্ডোকে নিয়ে ভাবনা চিন্তা করে নিয়েছে, তারা এখনও পর্যন্ত আইএসএলে খেলতে পারবে কি সেটাই নিশ্চিত করে উঠতে পারছে না। তো খুবই খারাপ লাগছে মোহামেডানের জন্য। আশা করি সমস্ত সমস্যার সমাধান করে তারা ভালো ইনভেস্টার নিয়ে অবশ্যই পরের সিজনে একটা ভালো কিছু করার চেষ্টা করবে। তো এর সাথে সাথে আমরা যদি এবার সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল শিবিরে কী খবর রয়েছে দেখো। যেরকম বলেছিলাম যে বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ার সবাই কিন্তু এবার যে যার বাড়ি ফিরে যাবে, তো সেটা তো হয়েইছে। এবং এর সাথে সাথে কিন্তু ম্যানেজমেন্ট হাত পা গুটিয়ে বসে থাকবে না। আমরা কয়েকটা বছর আগে যেটা দেখতাম খুবই খারাপ লাগতো, তো একদম শেষ মুহূর্তে এসে পরিকল্পনা করে যাই হোক যাকে তাকে নিয়ে এসে একটা দল গঠন করে নেওয়া, নামমাত্র দল গঠন। সেই জায়গা থেকে গত বছরের চিত্রটা অনেকটা পাল্টেছিল। ডেভিডের মতন প্লেয়ার, মাধি তালালের মতন প্লেয়ারের সঙ্গে প্রি কন্ট্যাক্ট সাইন করে নিয়েছিল ইস্টবেঙ্গল। পরে দল গঠনের ক্ষেত্রে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস,
আনোয়ার আলীর মতন, জিকসান সিংয়ের মতন প্লেয়ারকে সাইন করিয়ে একটা চমক দিয়েছিল, কিন্তু রেজাল্ট ইস্টবেঙ্গলের দিকে আসেনি। তারও বেশ কিছু কারণ থাকে। তো ফার্স্ট 11 শুধু গঠন করলেই হবে না, তার সাথে সাবস্টিটিউট বেঞ্চও ভালো করতে হবে এবং সঠিক প্ল্যানিং, পরিকল্পনা এবং ইনজুরি থেকে যাতে দলকে রক্ষা করা যায় সেগুলো চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট সবার আগে যেটা করতে চাইছে বলে শোনা যাচ্ছে, ওড়িশা এফসি যেখানে খেলে সেইখানে কিন্তু খুবই ভালো পরিবেশ পরিস্থিতি এবং সেখানে রিহ্যাব করার জন্য যে সমস্ত প্লেয়াররা ইনজুরি পায় রিহ্যাব করার জন্য খুব ভালো ফেসিলিটি রয়েছে। সেই ফেসিলিটি কিন্তু ইস্টবেঙ্গল চাইছে তাদের সঙ্গে যুক্ত হতে এবং ইস্টবেঙ্গলে কোনো প্লেয়ার চোট আঘাত সমস্যার জন্য যদি ভোগে সেখানে গিয়ে কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সেগুলোকে যাতে করা যায় সেইগুলোও চেষ্টা করবে। সেই নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট আজকে আগামীকাল কিন্তু একটা বৈঠকে বসবে এবং সেখানে কিন্তু এই ব্যাপার নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা যাচ্ছে। সেখানে ইমামি কর্তা এবং থাংবয় সিং তো তারা গিয়ে দেখে এসেছে, মোটামুটি তাদের খুবই পছন্দ হয়েছে। সেই নিয়ে কিন্তু একটা জরুরি মিটিং হবে এবং শুধুমাত্র এই বিষয় নিয়ে মিটিং নয়, রীতিমতন কালকে একটা মিটিং হয়েছে, আজকে মিটিং হবে না, আবার কালকার একটা মিটিং হবে, মানে আগামীকাল একটা মিটিং হবে, গতকাল একটা হয়েছে। তো সেক্ষেত্রে মিটিংয়ে বেশ কিছু জিনিস উঠে আসছে। সেখানে দল গঠন নিয়ে যেরকমটা অস্কার তাদের প্ল্যানিং জানিয়েছে সেই নিয়েই কাজ হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু অস্কারকেও খুব বেশি দিন সময় দেওয়া হবে না, তাকেও অল্প সময়ের মধ্যে এবার ভালো কিছু করে দেখাতে হবে, তা না হলে তারও চাকরি যাবে। কিন্তু এই সামনের উইন্ডোতে অস্কারকে নিয়েই পরিকল্পনা হবে, তার পরিকল্পনা মতোই দল গঠন হবে। সেই জায়গায় ম্যানেজমেন্ট কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের দিকে নজর রেখেছে। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে অভিষেক সিংকে পাওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা ইস্টবেঙ্গল চালাবে এবং তাকে নিয়ে এলে একটা দীর্ঘমেয়াদী চুক্তি করলে ভালো হবে। বয়স কম, 20 বছরের বাচ্চা ছেলে, দুদিকেই খেলতে পারে, দুটো সাইড ব্যাকেই খেলতে পারে, যেটা ইস্টবেঙ্গলের সবথেকে বড় সমস্যা। এই সিজনে অন্যতম সেরা সাইড ব্যাকেদের মধ্যে অভিষেক অন্যতম। তো তার খেলা কিন্তু মাঠে বসে দেখেছে থাংবয় সিংটো এবং প্রফেশনাল প্লেয়ার যথেষ্ট ভালো খেলেওছে এবং তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। শুধুমাত্র অভিষেক নয়, তার সাথে নিখিল প্রভুর দিকেও নজর রেখেছে, কিন্তু নিখিল প্রভুর ব্যাপারটা আমি এখনই বলতে পারছি না যে ভালো কিছু হতে পারে, কারণ নিখিল প্রভুর দিকে কিন্তু সবথেকে বেশি যেই ক্লাবটা এগিয়ে রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো নিখিল প্রভুর জন্য ইনকোয়ারি করছে, তার অ্যাভেলেবিলিটি কি হবে কি হবে না, তাকে ছাড়তে চাইছে কিনা, কারণ এই দুজন প্লেয়ারই কন্ট্রাক্টেড প্লেয়ার, নিতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, সেই জন্যই কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু যতটা অভিষেকের দিকে এগিয়ে আছে ব্যাপারটা, ততটাও কিন্তু নিখিল প্রভুর দিকে হয়নি এখনও পর্যন্ত। সামনের দিনে যদি সেরকম কিছু ভালো কিছু আপডেট থাকে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু সামনের সিজনে প্রচুর বিদেশি পরিবর্তন করবে, এটুকু বোঝা যাচ্ছে। সেই নিয়ে আগামীকাল যেটা মিটিং রয়েছে সেই মিটিংয়ের পরই তোমাদের ফাইনাল আপডেট দিতে পারবো। এখন বেশ কিছু হাওয়ায় ভাসানো খবর রয়েছে, সেগুলোকে বাদে রেখে ফাইনাল আপডেট মিটিংটা হওয়ার পরই মোটামুটি যদি বেরিয়ে আসে সেগুলোকে দিতে পারবো, সেটাকে নিয়ে পরে আসছি। কিন্তু রীতিমতন ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ারকে শর্টলিস্টেড করেছে, তার মধ্যে কিন্তু একজনের নাম বেরিয়ে এসেছে, 30 বছর বয়সী উরুগুয়ের ডিফেন্সের প্লেয়ার, শুধুমাত্র সেন্টার ব্যাক নয়, সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডিয়াতেও খেলতে পারে, জাভিয়ার মেন্ডেজ। তো মেন্ডেজের যদি আমরা কথা বলি, উরুগুয়ের ফার্স্ট টায়ার লিগের ক্লাবে তার দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে উরুগুয়ের ফার্স্ট টায়ার লিগের ক্লাবের হয়ে কিন্তু টোটাল 100-র উপর ম্যাচ খেলেছে। এছাড়া কিন্তু সিরিয়া এ সেখানে গিয়েও কিন্তু কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়ই কিন্তু সে উরুগুয়েতে কাটিয়েছে, উরুগুয়ের ফার্স্ট টায়ার লিগের বেশ কিছু ক্লাবে। এবং তার যদি পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে 152 ম্যাচ খেলেছে, সেখানে নামের পাশে 6টা গোল 5টা অ্যাসিস্ট। সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে 13 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 2টো গোল 3টে অ্যাসিস্ট। এবং সেন্টার ব্যাক হিসাবেও কিন্তু 61 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই জাভিয়ারের। এবং যদি আমরা জাভিয়ার মেন্ডেজের কথা বলি, সবথেকে ভালো যেটা ব্যাপার, একজন ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার এবং তার গতি রয়েছে, মিডফিল্ডে খেলা প্লেয়ার, তার যথেষ্ট বল কন্ট্রোলের অভিজ্ঞতা রয়েছে। এবং কিছুদিন আগেই কিন্তু তাদের দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে মেন্ডেজের অবদান দুর্দান্ত ছিল, সেখানে কিন্তু ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও ছিল কিন্তু এই জাভিয়ার। তো অসাধারণ কিন্তু পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার, 31শে ডিসেম্বর 2025-এ কিন্তু তার বর্তমান ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ম্যানেজমেন্টের এই প্লেয়ারকে শর্টলিস্টেড করা রয়েছে। অস্কারের সঙ্গে বিষয় নিয়ে কথা বলা যাবে, অস্কার যদি গ্রিন সিগন্যাল দেয় তো সেক্ষেত্রে তাকে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা চালাবে ম্যানেজমেন্ট। শুধুমাত্র এইজন বিদেশি প্লেয়ারই নয়, একাধিক বিদেশি প্লেয়ার রয়েছে। কিন্তু আমার সবথেকে যেটা ভালো লাগলো, যেটাকে নিয়ে আমরা লাস্ট ইয়ারও অনেক কথা বলেছি, যে ইস্টবেঙ্গলের এমন প্লেয়ার দরকার যে কিন্তু
ভার্সেটাইল প্লেয়ার হবে। শুধুমাত্র দুজন সেন্টার ব্যাক নিয়ে নিলাম, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, এইভাবে হয় না। একজন পারফেক্ট সেন্টার ব্যাক, একজন পারফেক্ট ডিফেন্সিভ মিডফিল্ডার, এরকম দুটো প্লেয়ার, এবং এদের ব্যাকআপ হিসাবে কিন্তু এমন প্লেয়ার যে ডিফেন্সিভ মিডেও খেলতে পারে, প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারে, এরকম বিদেশি প্লেয়ার। তো সেই রকমই কিন্তু প্লেয়ারের প্রোফাইল এই জাভিয়ার মেন্ডেজ, যথেষ্ট ভালো পোটেনশিয়াল রয়েছে, বয়স 30, তার সাথে ইজিলি একটা বছরের কন্ট্রাক্ট করে দেখা যেতে পারে যে সে কীরকম পারফরমেন্স দিচ্ছে। ভালো হলে তার সঙ্গে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যেতে পারে। 30 বছর মানে ঠিকঠাক, এবং সে ইন্ডিয়াতে আসতেও চাইবে। তার বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা রয়েছে, তাকে আনতে গেলে মোটামুটি ভালোই খরচা করতে হবে। তো ওভারঅল পারফরমেন্সও তার যথেষ্ট ভালো নিয়ে সে বর্তমানে খেলছে। তো দেখা যাক কি পরবর্তী সময় আপডেট আসে এই জাভিয়ার মেন্ডেজকে নিয়ে। যা যা আপডেট আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকেও ছেড়ে দিতে চলেছে। তার মধ্যে শোনা যাচ্ছে নিশু কুমারের ব্যাপারে খুব একটা খুশি নয় বেশ কিছু জন, এবং বেশ কিছু জন চাইছে ঠিক আছে ব্যাকআপ হিসাবে রেখে দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে নিশু কুমারের দিকেও কিন্তু আলাদা করে নজর রাখছে ম্যানেজমেন্ট। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।